একটা শার্টের দাম তখন 30 টাকা। 30 টাকা হলে আমার 1 মাসের মেস খরচ হয়। সেই দামেই শার্ট। সেই দামি শার্ট। তখন ইঞ্জিনিয়ারিংয়ে মোটামুটি যারা পড়তো, এখনও যারা পড়ে, সবাই স্কলারশিপ পায়, কোনো না কোনো একটা স্কলারশিপ তারা পায়। আমাদের সময় তো ছিল, আমার মনে হয় এখনও আছে সেটা। তো ওই স্কলারশিপ টাকাটা অনেক সময় নিজে গায়েব করে দেওয়া যেত আর কি, যে বাড়িতে বললাম না যে এখানে স্কলারশিপ পেয়েছি, না বলে এটা দিয়ে একটা ক্যারিলিন শার্ট কেনা হলো। 1962 সালে এপুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে আপনি ভর্তি হয়েছিলেন, যে প্রতিষ্ঠানকে আমরা এখন বুয়েট বলে জানি, চিনি। সেই সময়ের স্মৃতি বা সেই সময়ের গল্প যদি আজকে জানতে চাই। সেই সময় তো প্রচুর গল্প, কোনটা বলবো আর কোনটা বাদ দেবো। তারপরে বিশেষ বিশেষ যে গল্পগুলো রয়েছে। ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে মনে হলো যেন চিফ ইঞ্জিনিয়ার হয়ে গেছি। তো ভাবসাব ওই রকমই একদম। এবং তখন একটা কথা চালু ছিল যে প্রথম বর্ষে হ্যাঁ, সবাই চিফ ইঞ্জিনিয়ার থাকে, দ্বিতীয় বর্ষে গিয়ে সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার হয়, তৃতীয় বর্ষে গিয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়, আচ্ছা, চতুর্থ বর্ষে গিয়ে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়, এবং পাশ করে বেরোনোর পরে বেকার ইঞ্জিনিয়ার হয়। দারুণ, খুবই দারুণ ছিল এটা। হ্যাঁ, তো যাই হোক, আমাদের সময় অবশ্য এই বেকার ইঞ্জিনিয়ারটা ছিল না, কারণ তখন ইঞ্জিনিয়ারের অনেক ডিমান্ড ছিল। তখন আমরা ধরো পাশ করার আগে আমরা চাকরি পেয়ে গেছি। আমরা যখন 4th ইয়ারে পড়ি তখনই আমাদেরকে ওয়াটার বোর্ড যেটা ছিল, পানি উন্নয়ন বোর্ড, ওয়াবদা, ওয়াবদা তখন ওয়াবদা বলতো, আমাদেরকে চেয়ারম্যান সাহেব গিয়ে আমাদেরকে, তোমাদের সবাইকে চাকরি দিয়ে দিলাম, যাও সিভিল ডিপার্টমেন্টের সবাইকে। আরে বাবা, মানে এত ডিমান্ড ছিল আর কি ইঞ্জিনিয়ারদের, সিভিল ইঞ্জিনিয়ারের বিশেষ করে। তো একটা হলো তো এই ইঞ্জিনিয়ারের ডিমান্ড, আর হলো বিয়ের বাজারে আর কঠিন ডিমান্ড, মানে বিয়ের ইঞ্জিনিয়ার পেলে খুব করে ধরা। হ্যাঁ, এখন কিন্তু আর নাই, তখন ছিল ইঞ্জিনিয়ারদের বিয়ের বাজারের দাম। তো যাই হোক, ওই হাবভাবগুলো ওই রকমই ছিল। ঢোকা যখন সেই পোশাক আশাক যেমন বললে যে উত্তম কুমারের চুল ছাটা, উত্তম কুমারের মতো, দেবানন্দের মতো কলার উল্টানো, হ্যাঁ, শার্টের কলার উল্টানো, টেডি প্যান্ট তো আছেই, আর জ্যাকেট। দেবানন্দ তো জ্যাকেট পরার ওস্তাদ ছিল, যেখান থেকে পাও জ্যাকেট কিনো, এগুলো খুব কস্টলি ছিল তখন। আর সিনেমা দেখা তো ছিলই আমাদের এটা। তো এগুলো তো আমরা ফলো করতাম, চুল টুল কীভাবে কে কত টেরি কাটতে পারে, টেরি কাটা মানে ভাঁজ করা আর কি এখানে, এগুলো। তারপরে নতুন বাজারে বেরোলো ক্যারিলিন শার্ট, বেরোলো বাজারে ক্যারিলিন। আচ্ছা, একটা শার্টের দাম তখন 30 টাকা। 30 টাকা হলে আমার 1 মাসের মেস খরচ হয়। সেই দামেই শার্ট। সেই দামি শার্ট। তখন ইঞ্জিনিয়ারিংয়ে মোটামুটি যারা পড়তো, এখনও যারা পড়ে, সবাই স্কলারশিপ পায়, কোনো না কোনো একটা স্কলারশিপ তারা পায়। আমাদের সময় তো ছিল, আমার মনে হয় এখনও আছে সেটা। তো ওই স্কলারশিপ টাকাটা অনেক সময় নিজে গায়েব করে দেওয়া যেত আর কি, যে বাড়িতে বললাম না যে এখানে স্কলারশিপ পেয়েছি, না বলে এটা দিয়ে একটা ক্যারিলিন শার্ট কেনা হলো। ভাবা যায়, এটা একটা অন্যায় ডেফিনেটলি। বাড়িতে বললাম না কেন, এই টাকাটা বাবা তো দিবেন আমাকে এই টাকাটা খরচ করার জন্য। তো যাই হোক, এগুলো চলতো। একটা জিনিস যেটা ইঞ্জিনিয়ারিং পড়ার সময় যেটা হয়েছে, যে আমার নাটকের চর্চাটা বেড়ে গেছে প্রচণ্ড রকম। তখন ইঞ্জিনিয়ারিংয়ে প্রতিটা হলে প্রচুর নাটক হতো, নাট্য চর্চাটা অনেক বেশি ছিল। ময়ূখ নামে একটা গোষ্ঠী ছিল, তারা রবীন্দ্রসঙ্গীতের চর্চা করতো খুব, রবীন্দ্র নজরুল। আর হলের নাটক এগুলো বাইরে থেকে শিল্পী নিয়ে আসা হতো, মহিলা শিল্পী বিশেষ করে, আর ডিরেক্টর আনা হতো বাইরে থেকে, যারা পরবর্তীতে আমার সাথে অনেকের সাথে অভিনয় করেছি, তোমাদের সাথে, তারা ডিরেকশন দিতেন। তো ওই যে হলের নাটকগুলো হতো, প্লাস অভিষেক অনুষ্ঠানের মধ্যে নাটক হতো, বিভিন্ন অকেশনে নাটক হতো, বিভিন্ন হলে নাটক হতো। তার ফলে দেখা যেত যে বছরের নাটক লেগেই থাকতো। ওইখান থেকে নাটকের প্রতি একটা যে অ্যাটাচমেন্টটা, এটা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে গেল, তখন আমাকে নিজেকেই মনে হতো আমি নাটক প্রাণ, স্বাভাবিক, নাটক ছাড়া আমি বাঁচবো না। আমি সব হলে যেতাম নাটক করতে, আমাকে তো নেবে না, অন্য হলে আমাকে নেবে কেন? তো বলতে ভাই আমাকে অভিনয় লাগবে না, আমি তোমাদের সাথে থাকবো। তো
তোমাদের স্ক্রিপ্টটা প্রম্পট করবো, তোমাদের পর্দাটা টানবো, এই একটা ছোটোখাটো পার্ট দেবে, এদিক দিয়ে ঢুকবো, এদিক দিয়ে বেরোবো, কিন্তু আমি নাটকের সাথে থাকতে চাই। এইভাবে কিন্তু আমার সংশ্লিষ্টতা বাড়ালাম নাটকের সাথে বুয়েটে আসার পর। বুয়েটে আসার পরে স্যাররা চিনত। ওই প্রথম বছরে এক মুঠো আকাশ নাটক করলাম, তখনই স্যাররা চিনে ফেললো এই ছেলে তো খলিফা ছোকরা, ক্লাসে গেলে কে হে পড়াশোনা করো নাকি শুধু নাটক করো, তো কি আর বলবো, বলার তো কিছু নেই, একটা মুচকি হাসতাম আর কি। কিন্তু ওইটুকুতে স্যাররা খুব খুশি। একটু ভালো করলে স্যাররা তো এবার খাতা দেখাতো এরকমভাবে, ক্লাসে দেখো হায়াতের খাতাটা দেখো, নাটকও করছে, যেমন নাটক করছে তেমন পড়াশোনা করছে। তখন তো আমি লজ্জিত হতাম। এভাবেই চলতো আর কি আমাদের। আর সিনেমা দেখা তখন প্রত্যেকটা হলে সানডে মর্নিং শো ছিল, ইংলিশ 3টে 6টা 9টা তো চিরকালই আছে, এই শো এখনও আছে। 1:30টার সময় একটা স্পেশাল শো ছিল ইংলিশ, ওই সকাল 10টা আর 1:30, এই দুটো ইংলিশ, এগুলো আমাদের টার্গেট ছিল মেইনলি। এগুলো আমরা ক্লাস ফাঁকি দিয়েও দেখতাম। আবার গুলিস্তান সিনেমা ছিল, তার উপরে আর একটা হল ছিল নাজ, ওখানে শুধুই ইংলিশ সিনেমা হতো, আর কোনো সিনেমা হতো না। তো এইগুলোতে হলিউডের লেটেস্ট সিনেমাগুলো আসতো সেই সময়, সব বড় বড় সিনেমাগুলো সব, যেমন গানস অফ নেভারন, যেমন ফল অফ দ্য রিমান এম্পায়ার, তারপরে পেপে, তারপরে আরো আরো সব নাম এখন মনে নাই, বাট লেটেস্ট সিনেমা একদম। সেই এক কথা হচ্ছে যে বিশ্বের টপ ক্লাস যে সিনেমাগুলো রয়েছে সেই সিনেমাগুলো তখন দেখা হয়ে যেত যখন বুয়েটে দ্য পড়তেন। প্রাইজ, তারপরে আরো অনেক, যেগুলো আমরা চিন্তাই করতে পারতাম না যে হলিউডে আজকে রিলিজ হলো, আগামী সপ্তাহে ঢাকায় রিলিজ হচ্ছে। তো এই সিনেমাগুলো দেখতাম।